250 জন মানুষ 15 বছর ধরে এক এক জায়গায় একজন একজনের সাথে জীবনে দেখা হয় না, এটা পসিবল না। তো আমরা এই 250টার উপরে কেস ফিল্টার করে দেখিয়েছি যে প্রত্যেকটা ক্ষেত্রে গল্পের মধ্যে সামঞ্জস্য আছে, তারা একই ধরনের প্যাটার্নস ডিসক্রাইব করছে। সোসাইটির সব জায়গা থেকে একটা বাধা আসতে থাকে, একটা হেজিটেশন যে আপনি পুলিশ সম্পর্কে কথা বলবেন, গোয়েন্দা বাহিনী সম্পর্কে কথা বলবেন। এই হেজিটেশনটা যেহেতু 5ই আগস্টের পরেও খানিকটা দেখা যাচ্ছে, যদিও অবশ্যই ভাঙা শুরু করেছে, এই ভয়টা ভাঙা শুরু করেছে, কিন্তু এটা আছে। তখন আমাদের গোল ছিল যে যাতে ভবিষ্যতে কেউ, এই যে আছে না ইউরোপে আপনারা দেখবেন যে হলোকস্ট ডিনায়াল টাইপের অদ্ভুত এবং খুব মানে নোংরা একটা সাবকালচার ডেভেলপ করে, আমাদের এখানে যাতে এটা ডেভেলপ না করার সুযোগ পায়। সো আমরা তখন এই 250টা কেসটা আইডেন্টিফাই মানে ফিল্টার করেছিলাম। এটার ভিত্তি এরকম ছিল যে বেশিরভাগ সময় আপনারা জানবেন যখন একজন পরিবারে গুম হচ্ছে, একজন ব্যক্তি গুম হচ্ছে, এটা যদি আপনি জিডি করে বলতে যান, এটা কিন্তু জিডি নিত না, তাই না? জিডি নিত না, পত্রিকাও ছাপাতে রাজি হতো না, জাস্ট নাই হয়ে যেত মানুষটা। খুব অল্প সংখ্যক কেসে সমসাময়িক কোনো এক ধরনের এভিডেন্স রেখে যেতে পেরেছিলেন তারা, অর্থাৎ হয় জিডি, হয়তো অন্য থানাতে যে করছে বলে থানা বুঝে উঠে নাই যে এখানে কি হয়েছে, তাই জিডি নিয়েছে, বা আপার অন্য কোনো জ্যাক ট্যাক ছিল তো জিডি নিয়ে নিয়েছে, অথবা সমসাময়িক কেউ একজন মিডিয়া করিয়ে দিতে পেরেছে, এরকম কিছু একটা ছিল। এনারা অবধারিতভাবে একটা ভুয়া মামলা খান যদি ওনারা বেঁচে ফিরেন। তখন যখন ভুয়া মামলা খান, তখন ভুয়া মামলাটা দেয়া মানে হলো কোনো একটা নিরাপত্তা বাহিনী মেনে নিচ্ছে, স্বীকার করে নিচ্ছে তার কাস্টাডিতে আছে এই লোকটা। সো আপনি শুরু এবং শেষটা মার্ক করতে পারছেন যে একটা ডকুমেন্ট আছে শুরুতে এবং একটা ডকুমেন্ট আছে শেষে, এবং এই ভদ্রলোক বা ভদ্রমহিলা বেঁচে আছেন সে কারণে তিনি তার বর্ণনায় বলে দিতে পারছেন যে আমি ওখানে আছি, অথবা তিনি না বলতে পারলে তার বর্ণনা শুনে আমরা বুঝে যাচ্ছি সে কোথায় আছে। হ্যাঁ, তখন হোয়াট ইউ হ্যাভ ইজ একটা, ধরেন এই 250টা কেসে এনারা কিন্তু 15 বছর ধরে ছড়ানো, ওনারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ওনারা এক একজন এক এক প্রফেশনের। কোনো ক্রমেই সম্ভব না যে 250 জন নিজেদেরকে চিনতো, সমসাময়িক চিনতে হবে কিন্তু তাকে, তাই না? যেখানে সে কোঅর্ডিনেট করে এই গল্পটা বানাবে, এটা কিভাবে বানাবে? 250 জন মানুষ 15 বছর ধরে এক এক জায়গায় একজন একজনের সাথে জীবনে দেখা হয় না, এটা পসিবল না। তো আমরা এই 250টার উপরে কেস ফিল্টার করে দেখিয়েছি যে প্রত্যেকটা ক্ষেত্রে গল্পের মধ্যে সামঞ্জস্য আছে, তারা একই ধরনের প্যাটার্নস ডিসক্রাইব করছে। হ্যাঁ, এই গল্প তো বানানো সম্ভব না, 250 জন মানুষ তো 15 বছর ধরে কোঅর্ডিনেট করা পসিবল না। আমরা যে কারণে এইটা করেছি হলো এই কালচার অফ ডিনায়ালটা ব্রেক করতে, যে আপনি এটাকে ডিনাই করবেন কিভাবে, মানে এই প্রমাণের বিরুদ্ধে কি দাঁড় করাবে, সে কিছু নাই দাঁড় করানোর। হ্যাঁ, তো আমাদের সেকেন্ড রিপোর্টের উদ্দেশ্য ছিল এটা, যে কালচার অফ ডিনায়ালটাকে টার্গেট করা। ফার্স্ট রিপোর্টের উদ্দেশ্য ছিল হলো যেভাবে গুমের যেটাকে আমরা বলছি অ্যানাটমি অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ গুম কিভাবে হতো, আপনি একজন মানুষকে তুলে নিয়ে যাচ্ছেন, কিভাবে নিবেন, তারপর নেয়ার পরে কোথায় রাখবেন, কি করবেন, তাকে যদি আপনি সিদ্ধান্ত নেন, যেটা হতো যে আপনাকে ওনারা নেয়ার পরে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিত যে একটা মানুষ বাঁচবে কি মারা যাবে। যদি সে মারা যাবে তাহলে তার একটা, আপনারা নারায়ণগঞ্জ 7 খুনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখেছেন, এরকম নানাবিধ মেরে ফেলার একটা ওনাদের পন্থা ছিল। যদি সে বেঁচে যাবে, ঠিক আছে, এই সিদ্ধান্তটা হয়েছে, তাহলে আপনি বাঁচাবেন কিভাবে? সে তো আপনার ইলিগাল কাস্টাডিতে আছে তার কাছে, তখন তাকে আপনার লিগাল কাস্টাডিতে শিফট করতে হবে, আদারওয়াইজ মানে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আছে যে জাস্ট রাস্তায় ফেলে দিয়ে আসছে, এগুলো হাতে গোনা কেস, মোস্ট লাইকলি আপনাকে ওনাদের লিগাল কাস্টাডিতে শিফট করবে। তখন লিগাল কাস্টাডিতে শিফট করার দুটো পন্থা আছে যেটা আমরা দেখেছি। একটা হলো যে একটা ভিকটিমের উদাহরণ আমি দিই, বেচারা আমাকে বলেছে যে আমাকে তো নিয়ে গেল মিডিয়া করতে, র্যাব 11-এর ভিকটিম, মিডিয়া করতে নিয়ে গেল, তো ওখানে চোখ টোক বন্ধ করে যে মাইক্রোবাসে নিয়ে ওখানে হুই 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 জঙ্গি টঙ্গি বলেছে। তো এইসব অনেক কিছু করার পরে এখন ওই একটা বাজারে নিয়ে যে করেছিল, তো ওই বাজারের 2জন লোক বলেছিল যে তাদেরকে যদি আপনারা এখনই গ্রেফতার করে, এই যে জঙ্গি ধরলাম তখন 2জন যুবক ওখানে ছিল, খুব ইন্টেলিজেন্ট যুবক, তারা র্যাবকে জিজ্ঞেস করেছিল যদি মাত্রই ধরলেন তাহলে আগে থেকে ওদের হাতে হ্যান্ডকাফ আসলো কোত্থেকে। এখন এটার কোনো জবাব ছিল না, এটা তো কোনো জবাব নাই, তখন জোর করে ওই 2জনকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, বাজার ত্যাগ করতে হয়েছে। আরেকটা ক্ষেত্রে এটা খুব স্যাড আসলে, এই বেচারাকে এরকম নাটক করে নিয়ে আসছে, আসার পথে তার হাতে একটা গোলাকার বস্তু, তার তো চোখ বন্ধ, তার হাতে একটা গোলাকার বস্তু দেওয়া হয়, ভদ্রলোক ভেবেছে ওটা একটা বোমা, সো এরকম করে ভয়ে ওটাকে মানে এরকম করে ধরে কাঁপতে কাঁপতে তেনাকে ফেরত নিয়ে আসা হয়েছে। আসার পরে যখন তার চোখ খুলে দিয়েছে তখন আমাকে বলে যে ওটা ছিল একটা মালটা, হাদিয়া হিসেবে দেওয়া হয়েছিল। মানে এখন হাসি আসে, কিন্তু ওই সময় আপনি চিন্তা করেন মানে মানুষের মানে মনুষ্যত্ব কোথায় নেমে গেলে এই ধরনের কাজ করা যায়, তাই না? যাই হোক,
যেটা বলছিলাম, আমাদের প্রথম রিপোর্টের উদ্দেশ্য ছিল এই সিস্টেমগুলোকে আনকাভার করা, দ্বিতীয় রিপোর্টের উদ্দেশ্য ছিল হলো অকাট্য প্রমাণ জোগাড় করা। এখন এই কাজের মাধ্যমে, আমি খুব বেশি কথা বলবো না, এই কাজের মাধ্যমে আমরা কিছু মেজর প্রবলেমস দেখেছি। একটার ক্ষেত্রে ভাই যেরকম বললেন যে আইনের ইস্যুটা, হ্যাঁ, আইনের বিষয়টা আমাদের রেকমেন্ডেশন আসলে হবে যে কনসালটেশনস আরো দরকার। এই মুহূর্তে আইনটা যেরকম ভাবে এগোচ্ছে তাতে ওনারা মানে আইসিটি কিছু কিছু সমস্যা পয়েন্ট আউট করে দিচ্ছে, গুম কমিশন সমস্যা পয়েন্ট আউট করে দিচ্ছে। আমি জানি যে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপে এটার বিষয়ে কমেন্টস পাঠিয়েছে। এটার বিষয়ে যত কনসালটেশন হবে আইনটা তত সুন্দর এবং সুরক্ষিত হবে, এবং এটা প্রয়োজন আছে। কারণ আমরা এক একজন এক এক দিক থেকে প্রবলেমটা দেখছি। ওটা অনেকটা ওই যে হাতি, মানে অন্ধের হাতি দেখা টাইপ অবস্থা। আমরা এক একজন এক এক দিক থেকে ট্যাকেল করছি। আমি যে ফর এক্সাম্পল আমাদেরকে বলা হচ্ছিল যে এমন ভাবে আইনটা লেখা হবে যে কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে হলে কি কি জানি স্পষ্ট নির্দেশ ইত্যাদি টাইপের জিনিসপত্র দেখাতে হবে। এখন আমরা আপনাদেরকে বলতে পারি এইসব নির্দেশ আসে হলো ডিসঅ্যাপিয়ারিং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, ঠিক আছে? এগুলো এক্সিস্ট করে না, মানে যেটা চাওয়া হচ্ছে এটার কোনো এক্সিস্টেন্স নাই। তো তাহলে আমাদের দেখতে হবে কি আছে, আলামত আসলে কি পাওয়া যায়, এটা তো দেখতে হবে। এগুলো চিন্তা ভাবনা না করে আইন করলে ওইটা কিন্তু পরে বাস্তবায়ন সম্ভব হবে না। আমি যে শেষে যে কাজটা, যে জিনিসটার উপরে ফোকাস করতে চাই সেটা হলো যে যদি আমরা মানে বাহিনীগুলোর কালচার না বুঝতে পারি তাহলে এই সমস্যার লং টার্ম সমাধান আমাদের পক্ষে করা সম্ভব হবে না। আমি কিভাবে বলছি, ধরেন একটা এসআই প্রথম চাকরি পেল, হ্যাঁ, অথবা একজন ক্যাপ্টেন আর্মিতে চাকরি পেলেন। আপনার কি মনে হয় এই লোকটা এই চিন্তা করে আসছে যে আমি একটা খুনি হব, আমি একটা গুমকারী হব? ব্যাপারটা তো এরকম না মোটেও। তারা কিন্তু মানে আমরা অনেক সময় পাই যে একটা মানুষ চাকরি করছে, তারপরে একটা জায়গায় তার পোস্টিং দেওয়া হলো, 3 থেকে 4 বছর সে ওই জায়গাটায় পোস্টিং এ থাকলো, তারপরে আবার মুভ আউট করলো। এখন ওই 3-4 বছর সে অনেক, আমরা প্রমাণ পাচ্ছি সে অনেক গুম খুনের সাথে জড়িত, কিন্তু যখন আবার পোস্টেড আউট হয়ে গেল সে আর কিছু করছে না, আর পোস্টিং ইন হওয়ার আগে কিছু করছে না। এটা কিভাবে হয়? এটা কি ব্যাপারটা কি যে এই লোকটা সুযোগের অভাবে সৎ? ব্যাপারটা তাই? এভাবে চিন্তা করা যায়, কিন্তু অন্যভাবেও চিন্তা করা যায় যে সিস্টেম তাকে একটা খুনি বানিয়ে ফেলছে। এখন ওই সিস্টেমের যদি পরিবর্তন না হয়, আপনি ওখানে রাম শ্যাম যদু মধু যাকে দেন সেই কিন্তু সেই খুনিটা হয়ে যাবে। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এই জিনিসটা মাথায় রাখতে, না হলে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো না। এখন সেক্ষেত্রে দুটো কারণে আমরা দেখি মানুষ এই ধরনের কাজে জড়িয়ে পড়ছে। একটা হলো তাকে ক্রাইম ফাইট করতে বলা হয়েছে, কিন্তু ক্রাইম ফাইটিং এর কোনো টুলস তাকে দেওয়া হয় নাই। ঠিক আছে, আপনার এলাকায় চাঁদাবাজি হচ্ছে, আপনি চাচ্ছেন চাঁদাবাজির সমস্যার সমাধান, কিন্তু চাঁদাবাজির সমস্যার সমাধানের জন্য যে ম্যান পাওয়ার লাগবে আইন শৃঙ্খলা বাহিনীর, যে ট্রেনিং লাগবে আইন শৃঙ্খলা বাহিনীর, সেগুলো কিছু দেওয়া হয় না। তাদের কাছ থেকে সিম্পলি রিটার্নটা চাওয়া হচ্ছে। তখন তারা কি করে, একটা শর্টকাট নেয়, তারা নিয়ে কয়টা এনকাউন্টার করে, ঠিক আছে, তারপরে বলে যে এখন তো মানুষ ভয় পেয়ে চুপ করে যাবে। এইটা একটা পন্থা, যে আপনাকে ম্যান পাওয়ার এবং ট্রেনিং যদি এনশিওর না করা যায় তাহলে তাদেরকে যেই কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা করার ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ ক্ষমতা বলতে আমি বুঝাচ্ছি সেই ক্যাপাসিটি, সেই কোয়ালিটি সম্পন্ন মানুষ দেওয়া হচ্ছে না। সেটার একটা অবধারিত এন্ড রেজাল্ট আছে। তাদের উপরে যখন অনেক সময় উপর থেকে প্রেশার থাকে যে টাকা, একটা থানার ওসির কিন্তু মানে আমরা জানি থানার ওসিরা যথেষ্ট করাপ্ট হয়, কিন্তু তার ওপর থেকে কিন্তু কোটা দেওয়া থাকে যে এতগুলো টাকা তোমাকে উপর দিকে পাঠাতে হবে। যে নতুন আসবে সে তারপরে টাকা নিবে। আপনি তো সিস্টেমটা ব্রেক না করতে পারলে তো ইট ইজ আ পয়েন্টলেস এক্সারসাইজ। এইটা সেকেন্ড এবং রিয়েলি মেজর কারণে মানুষ এই গুমখুনগুলো করে, সেটা হলো পলিটিক্যাল কারণে। ওপরের নির্দেশ অতএব আমি করি, ওপরের নির্দেশ অতএব আমি করি, না হলে আমার পোস্টিং শেষ হয়ে যাবে, আমার প্রমোশন শেষ হয়ে যাবে। এই পলিটিক্যাল প্রবলেমটা যদি সলভ না করা যায়, যদি পলিটিক্যাল পার্টিগুলো বাহিনীগুলোকে রাজনৈতিক পান্ডা হিসেবে দেখা বন্ধ না করে, তাইলে এটা কখনোই সম্ভব না। আপনি 5 বছরের জন্য থামাবেন, অর্থাৎ ওনাদের মেমোরি থাকবে 5 বছর যে ইয়াল্লা গুম কমিশন আসছিল, ভয় দেখায় দিয়ে গেছে। তো 6ষ্ঠ বছরে ফেরত আসবে, নতুন মানুষ যখন পোস্টিং হবে তার ভয়টা ভুলে যাবে, সে ফেরত নিয়ে আসবে। তো এই দুটো জিনিস, যে আপনি বাহিনীগুলোকে প্রপার ম্যান পাওয়ার এন্ড ট্রেনিং না দিলে আপনি ক্রাইম ফাইটিংও করতে পারবেন না, ক্রাইম ফাইটিং না করতে পারলে ওনারা তখন শর্টকাট নেবে ক্রাইম ফাইটিং এর বদলে। আর অন্যদিকে হলো যে আপনি যদি পলিটিক্যাল প্রবলেমটা সলভ না করতে পারেন, পলিটিক্যাল কালচারটা সমাধান না করতে পারি আমরা, তাহলেও আপনি যাকেই দেন, আপনি অনেক দক্ষ মানুষকে দিলেও সে একটা গুমকারী খুনি হয়ে উঠবে।